আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা বোটানি চ্যাপ্টার 1 এর একটা ইম্পর্টেন্ট টপিক পড়ব। সেটা হচ্ছে ক্রোমোজোম। আজকে আমরা ক্রোমোজোম বা ক্রোমোসোম যেভাবে উচ্চারণ করি না কেন সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই নরমালি আমরা কিন্তু ক্রোমোজোমকে ডাইরেক্ট কোষের মধ্যে দেখি না। ঠিক আছে, নর্মাল টাইমে আমরা এটা জালিকা আকারে থাকে, ক্রোমাটিন জালিকা রূপে থাকে। ঠিক আছে, শুধুমাত্র মেটাফেজ দশায় আমরা তাকে ক্রোমোজোম আকারে দেখি। কোষ বিভাজনের মেটাফেজ দশায় আমরা তাকে ক্রোমোজোম আকারে দেখতে পাই। তো এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের সংজ্ঞাটা কি আমরা যদি এটা বলতে চাই, আমরা বলতে পারি কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে, কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে, কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন, অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী, রং ধারণকারী ও নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, ও নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ, যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান, বংশগতীয় উপাদান মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে, প্রভৃতি কাজে ভূমিকা পালন করে, তাদেরকে বলা হয় ক্রোমোজোম। আসলে জিনিসটা খুবই সিম্পল, সংজ্ঞাটা অনেক বড়। যে এই যে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে যে সকল পদার্থ আছে, যারা এই যে আমরা যদি চিন্তা করি, এই হচ্ছে নিউক্লিওলাস, আর এর মধ্যে এই যে সুতাকৃতির প্যাঁচা আছে, তাই না? মানে সুতাকৃতির প্যাঁচা থাকে নর্মাল টাইমে বিশ্রামরত অবস্থায়, কিন্তু আমরা যদি মেটাফেজ দশায় চিন্তা করি তখন কিন্তু এগুলা এইভাবে থাকে, তাই না? একবারে সুন্দর করে এভাবে এভাবে ক্রোমোজোম গুলা থাকে। তো এই যে ক্রোমোজোম, যে অনুলিপন ক্ষমতা সম্পন্ন, যে রং ধারণ করতে পারে, এবং সে নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি, এবং সে কিন্তু সূত্রাকৃতি, সে নর্মাল টাইমে কেমন থাকে? সূত্রাকৃতির থাকে। তাহলে সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ, এবং সে কিন্তু বংশগতি উপাদান। কারণ মনে রাখতে হবে, ক্রোমোজোমের গঠনের মেইন জিনিস হচ্ছে ডিএনএ। ক্রোমোজোম মেনলি কি দ্বারা তৈরি হয়? ডিএনএ দ্বারা তৈরি হয়। তাহলে সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ যেটা বংশগতি উপাদান, মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে, তাকে আসলে বলা হয় ক্রোমোজোম। তাকে আসলে বলা হয় কি? ক্রোমোজোম। এই যে আমরা বলছি না রং ধারণকারী, এখান থেকে আসলে ক্রোমোজোম শব্দটা আসছে। কেন? কারণ এই যে ক্রোমোজোম, ক্রোমোসোম বা ক্রোমোজোম, এটা এটাকে যদি আমরা ভাঙ্গি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো ক্রোমা, আমরা পাবো ক্রোমা প্লাস সোমা, আমরা পাবো ক্রোমা প্লাস সোমা। এই ক্রোমা অর্থ হচ্ছে কালার, ক্রোমা অর্থ কালার, আর সোমা মানে হচ্ছে বডি বা দেহ, বডি বা দেহ। তার মানে রং ধারণ করতে পারে এমন কোন একটা দেহ, রঞ্জিত দেহ। তার মানে ক্রোমোজোম বলতে বোঝায় রং ধারণকারী দেহ, রং ধারণকারী দেহ, বা যাকে বলা হয় রঞ্জিত দেহ, যাকে কি বলা হয়? রঞ্জিত দেহ। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন ক্রোমোজোমের যদি আমরা একটু ইতিহাস দেখতে চাই, যে ক্রোমোজোমটা প্রথম কে দেখতে পান কোষের মধ্যে? ক্রোমোজোমকে প্রথম দেখতে পান বিজ্ঞানী কার্ল নাগেলি। বিজ্ঞানী কার্ল নাগেলি প্রথম উদ্ভিদ কোষে নিউক্লিয়াসে ক্রোমোজোমটা দেখেন। তাহলে উনি প্রথম উদ্ভিদ কোষে আমাদের ক্রোমোজোমটাকে লক্ষ্য করেন। পরবর্তীতে বিজ্ঞানী স্ট্রাসবার্গার, বিজ্ঞানী স্ট্রাসবার্গার উনি দেখেন যে কোষ বিভাজনের সময় আমাদের সুতার মতো কিছু গঠন লক্ষ্য করেন। উনি কোষ বিভাজনের সময়
সুতার মতো গঠন লক্ষ্য করেন। আচ্ছা, পরবর্তীতে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং এই যে সুতার মতো গঠনগুলা ওইগুলাকে নাম দেন ক্রোমাটিন। ওগুলাকে কি নাম দেন? ক্রোমাটিন নাম দেন। ওগুলাকে তিনি নাম দেন ক্রোমাটিন। পরবর্তীতে বিজ্ঞানী ওয়াল্ডেয়ার পরবর্তীতে বিজ্ঞানী ডাব্লিউ ওয়াল্ডেয়ার এই ক্রোমাটিন জিনিসটাকে আলটিমেটলি ক্রোমোজোম নামকরণ করেন। এটাকে আলটিমেটলি কি বলেন? ক্রোমোজোম নামকরণ করেন। অ্যাকচুয়ালি ক্রোমাটিন বস্তু যা, ক্রোমোজোমও তাই। ঠিক আছে, ক্রোমাটিন বস্তু যা, ক্রোমোজোম কিন্তু অ্যাকচুয়ালি তাই। তাহলে সে কিন্তু কিছু বেসিক রং ধারণ করতে পারে। এবার বিজ্ঞানী সাটন এবং বোভেরি বিজ্ঞানী সাটন এবং বোভেরি ওনারা একটা যুগান্তকারী কথা বলেন। ওনারা বলেন ক্রোমোজোমকে বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে বর্ণনা করেন। তাহলে এই জিনিসটা কিন্তু একটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাটন ও বোভেরি কি বলেন? ক্রোমোজোমকে ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক ও ধারক হিসেবে বর্ণনা করেন। আর আমরা তো সবাই বলি যে মানুষের প্রতিটি কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, ওই নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা। প্রত্যেকটা যে ডিপ্লয়েড কোষ আছে, দেহ কোষ আছে, সবগুলোতে ক্রোমোজোম সংখ্যা 46টা। এই যে সংখ্যাটা প্রকাশ করছেন কি? সংখ্যাটা প্রথম আবিষ্কার করছেন কি? আবিষ্কার করছেন বিজ্ঞানী থিওফিলাস পেইন্টার। বিজ্ঞানী থিওফিলাস থিওফিলাস পেইন্টার উনি মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। উনি মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। উনি মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। তাহলে যে ইতিহাসটা এতক্ষণ পর্যন্ত আমরা জানতে পারতেছি সেটা কি? সেটা হচ্ছে যে বিজ্ঞানী কার্ল লাগেলি প্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমটাকে লক্ষ্য করেন। স্ট্রাসবার্গার দেখেন যে কোষ বিভাজনের সুতার মতো কিছু গঠন দেখতে পান। ওয়াল্টার ফ্লেমিং ওই সুতার মতো গঠনকে নাম দেন ক্রোমাটিন। বিজ্ঞানী ওয়াল্ডেয়ার নাম দেন ক্রোমোজোম। বিজ্ঞানী সাটনো বোবেরি বলেন যে ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। এবং বিজ্ঞানী থিওফিলাস পেইন্টার আলটিমেটলি যা বলেন যে মানুষের যে ক্রোমোজোম সংখ্যা 46টা, সেই সংখ্যাটা তিনি প্রকাশ করেন। এখন আমাদের না প্রতিটা কোষে 46টা করে ক্রোমোজোম। সব প্রাণীর ক্ষেত্রে কি সেম? উত্তরটা হচ্ছে না, সবার ক্ষেত্রে কিন্তু সেম না। প্রজাতিভেদে এর সংখ্যারও পার্থক্য রয়েছে। প্রজাতিভেদে কি এর সংখ্যার পার্থক্য রয়েছে? প্রজাতিভেদে এর সংখ্যা 2 থেকে 1600। প্রজাতিভেদে ক্রোমোজোমের সংখ্যা একটা কোষে কতটা হতে পারে? 2 থেকে 1600 হতে পারে। এখন একটা এখন কথা হচ্ছে কোথায় সবচেয়ে বেশি পাওয়া গেছে, কোথায় সবচেয়ে কম ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট প্রাণী বা কোষ পাওয়া গেছে, সেটা আমাদের একটু জানা দরকার। নাম্বার ওয়ান, ফার্নবর্গীয় উদ্ভিদে ফার্নবর্গীয় উদ্ভিদ এই ফার্নবর্গীয় উদ্ভিদের মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাইছি। আমরা উদ্ভিদের জিনিস যদি চিন্তা করতে পারি, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা ওইখানে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাইছি কয়টা? 1200টা। কয়টা? 1200টা। এখন কোনটা? উদ্ভিদটার নাম কি? উদ্ভিদটার নাম হচ্ছে ওফিওগ্লোসাম রেটিকুলাটাম। নাম কি এটার? এটার নাম হচ্ছে ওফিওগ্লোসাম ওফিওগ্লোসাম রেটিকুলাটাম রেটিকুলাটাম ওফিওগ্লোসাম রেটিকুলাটাম। তাহলে এখানে আমরা উদ্ভিদের ক্ষেত্রে কোন উদ্ভিদে সবচেয়ে বেশি ক্রোমোজোম পাই? এই ফার্নবর্গীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা এটাতে সর্বোচ্চ পাই। এখন পুষ্পক উদ্ভিদ যদি চিন্তা করি, যেসব উদ্ভিদে ফুল ধরে ওটা যদি চিন্তা করি, পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পুষ্পক উদ্ভিদ ওইখানে সর্বোচ্চ পাওয়া গেছে কোথায়, সর্বনিম্ন কোথায়? ওইখানে সর্বনিম্ন পাইছি আমরা, সর্বনিম্ন ক্রোমোজোম পাইছি হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস। কোথায় পেয়েছি?
হ্যাপ্লোপাপ্পাস গ্রাসিলিস। হ্যাপ্লোপাপ্পাস গ্রাসিলিস। হ্যাপ্লোপাপ্পাস গ্রাসিলিস কয়টা বেশি? 4টা ক্রোমোজোম। কয়টা ক্রোমোজোম পাই এখানে? 4টা ক্রোমোজোম পাই। আর পুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাধিক, পুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাধিক ক্রোমোজোম বিশিষ্ট আছে কার মধ্যে? আছে পোয়া লিটারুসা। কার মধ্যে আছে? পোয়া লিটারুসা। ওইটার প্রত্যেকটা ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা থাকে 506 থেকে 530টি। 506 থেকে 530টি। এটা তো গেল উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি বলতেছি? যে ফার্নবর্গীয় উদ্ভিদের মধ্যে সর্বোচ্চ আমরা যে 1200টা ক্রোমোজোম পাই এটা হচ্ছে অফিওগ্লোসাম রেটিকুলাটাম। পুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন পাই আমরা হ্যাপ্লোপাপ্পাস গ্রাসিলিস, যেখানে মাত্র 4টা ক্রোমোজোম, এবং সর্বাধিক পাই পোয়া লিটারোসা, যেটার মধ্যে হচ্ছে 506 থেকে 530টা। এতটুকু শেষ। এবার প্রাণীর ক্ষেত্রে চলে আসি। এত উদ্ভিদ গেল। এখন আমরা যদি প্রাণীর ক্ষেত্রে যাই, প্রাণীর ক্ষেত্রে সর্বনিম্ন পাওয়া যায় গোল কৃমিতে। সর্বনিম্ন পাওয়া যায় কোথায়? গোল কৃমিতে। এই যে গোল কৃমিতে পাওয়া যায়, গোল কৃমির নাম কি? অ্যাসকারিস। এই গোল কৃমির প্রথম যে জিনিসটা আমরা মনে রাখবো, অ্যাসকারিস বললে মনে রাখবো এটা হচ্ছে গোল কৃমি। এটা কিন্তু আমাদের জুলজিতে কাজে লাগবে। হ্যাঁ, অ্যাসকারিস। তারপর সাথে আরো নাম এলাবোরেট আছে, যে মেগালোসেফালাস। হ্যাঁ, অ্যাসকারিস, মেগালোসেফালাস। ফার্স্ট অফ অল অ্যাসকারিস দেখলেই মনে রাখবো এটা হচ্ছে গোল কৃমি। অ্যাসকারিস দেখলে আমরা কি মনে রাখবো? এটা হচ্ছে গোল কৃমি। তার ক্রোমোজোম সংখ্যা কয়টা? সর্বনিম্ন বলছি, তার মানে 2টা। তার একটা, সেই ডিপ্লয়েড সেলে তার ক্রোমোজোম সংখ্যা মাত্র 2টি। আর প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়া যায় কোথায়? প্রাণীদের ক্ষেত্রে সর্বোচ্চ ক্রোমোজোম পাওয়া যায় রেডিওলারিয়া জাতীয় জাতীয় এক ধরনের প্রোটোজোয়াতে। কি বলছি? রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়া। রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়া। নাম কি? নাম হচ্ছে অওলাকান্থা। হ্যাঁ, নাম কি? নাম হচ্ছে ওলাকান্থা। প্রায় 1600টা থাকে। তার একটা টু এন সেলে, ডিপ্লয়েড সেলে প্রায় 1600টা ক্রোমোজোম আছে। ঠিক আছে। কিন্তু উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে আসলে আমরা 2 থেকে 80টা কি দেখি না, 2টা থেকে 80টা দেখি আমরা উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে। এগুলো দেখা, একটা চিন্তা করে দেখা যায় অ্যাসকারিস, মেগালোসেফালাস বা এই যে প্রোটোজোয়া, এগুলো কিন্তু সব নিম্ন শ্রেণীর প্রাণী। এগুলো কিন্তু সব ম্যাক্সিমাম নিম্ন শ্রেণীর প্রাণী। তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এগুলা একটু মন রাখা টাফ, বাট বারবার বারবার পড়া লাগবে। ঠিক আছে। এরপরে বইয়ের মধ্যে একটা চার্ট আছে, ওই চার্টটা আহ একটু দেখবা। চার্টে সবগুলো মনে রাখা লাগে না, কিছু কিছু জিনিস মনে রাখা লাগবে। আচ্ছা, এখন আমরা চলে আসি একটা ক্রোমোজোমের ভৌত গঠনে চলে যাব। আমরা চলে যাব কি? ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোম। আচ্ছা, তো ভৌত গঠনে যাওয়ার আগে একটা জিনিস যদি আমরা চিন্তা করতে চাই, একটা ক্রোমোজোমের নরমালি সাধারণ দৈর্ঘ্য কতটুকু হয়? সাধারণত, সাধারণত এর দৈর্ঘ্য হয় 3.5 থেকে 3 মাইক্রোমিটার, সরি 30 মাইক্রোমিটার। 3.5 থেকে 30 মাইক্রোমিটার। আর নর্মালি এর ব্যাস হয় 0.2 থেকে 2 মাইক্রোমিটার। 0.2 থেকে 2 মাইক্রোমিটার। এখন এটা হচ্ছে ইন জেনারেল, মানে একদম সকল প্রাণীদের ক্ষেত্রে একটা জেনারেল বললাম আমরা, প্রজাতি অনুসারে একটা সাধারণ। এখন মানব দেহটা যদি চিন্তা করি, মানব দেহের ক্রোমোজোম, মানব দেহের ক্রোমোজোমের দৈর্ঘ্য হয় নর্মালি গড়ে এভারেজে 4 to 6 মাইক্রোমিটার। মানব দেহটার এভারেজে কতটুকু হয়? 4 to 6 মাইক্রোমিটার। আবার ড্রসোফিলার ক্ষেত্রে, ড্রসোফিলা ড্রসোফিলার ক্ষেত্রে সেটা হচ্ছে 3 মাইক্রোমিটার। ভুট্টার ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে 8 থেকে 12 মাইক্রোমিটার। মানুষটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানুষটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তো এবার আমরা ক্রোমোজোমের ভৌত গঠনে চলে যাই। ক্রোমোজোমের ভৌত গঠন।
নর্মালি কিন্তু আমরা ক্রোমোজোমকে স্বাভাবিক অবস্থায় দেখবো না, শুধুমাত্র মেটাফেজ দশায় আমরা এটাকে দেখতে পাই, তখন এটা দৃষ্টিগোচর হয়, এটা আমরা জানি। তো ভৌত গঠনে 1 নম্বর যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রোমাটিন। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে ক্রোমাটিন। তাহলে ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন। তাহলে আমরা বলবো এটা হচ্ছে ক্রোমোজোমের মূল উপাদান। এটা হচ্ছে ক্রোমোজোমের মূল উপাদান। আসলে জিনিসটা একই, হ্যাঁ, পার্থক্য তেমন কিছুই না। এবার এই ক্রোমাটিনটা মেনলি কি দ্বারা তৈরি? এটা অ্যাকচুয়ালি ডিএনএ আর প্রোটিনের যৌগ। এটা অ্যাকচুয়ালি কি? ডিএনএ এবং প্রোটিনের যৌগ। এটা অ্যাকচুয়ালি কি? ডিএনএ এবং প্রোটিনের যৌগ। আচ্ছা, একটা ডিএনএ এর সাথে একটা হিস্টোন যদি যুক্ত হয়, হিস্টোন একটা প্রোটিন, হিস্টোন একটা প্রোটিন, তখন ওইটাকে বলা হয় নিউক্লিওসোম। তখন ওই গঠনটাকে বলা হয় নিউক্লিওসোম। তখন ওই ঘটনাকে বলা হয় নিউক্লিওসোম। তখন ওই ঘটনাকে কি বলা হয়? নিউক্লিওসোম বলা হয়। আচ্ছা, তো নর্মালি কি হয়, নিউক্লিয় প্রোটিন, মানে নিউক্লিয় প্রোটিন পেঁচায়া পেঁচায়া আলটিমেটলি আমাদের ক্রোমাটিন তৈরি করে। হ্যাঁ, আলটিমেটলি কি তৈরি করে? ক্রোমাটিন তৈরি করে। ক্রোমাটিন কি? একবার পেঁচানো, কিন্তু ক্রোমাটিন কিন্তু পেঁচানো, তাই না? আচ্ছা, এবার আমরা যে জিনিসটা বলবো যে রঞ্জক ধারণ করার উপর ভিত্তি করে আমরা ক্রোমাটিনকে 2 ভাগে ভাগ করতে পারি। এই জায়গাটা ইম্পর্টেন্ট। রঞ্জক বা রং ধারণ করার উপর ভিত্তি করে, রঞ্জক ধারণের ভিত্তিতে, রঞ্জক ধারণের ভিত্তিতে আমরা এটাকে কয় ভাগে ভাগ করতে পারি? আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, আর একটা হচ্ছে ইউক্রোমাটিন, আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। এই যে হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন পার্থক্য করতেছে কিভাবে? হেটারোক্রোমাটিন অংশটা হচ্ছে, মানে আমরা যদি এভাবে বলতে চাই যে ইন্টারফেজ আর প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশটা বেশি কুণ্ডলিত হয় এবং যে অংশের মধ্যে নিষ্ক্রিয় ডিএনএ থাকে তারা বলা হয় হেটারোক্রোমাটিন। তার মানে এই অংশটা আলটিমেটলি আমাদের কোনো এমআরএনএ এর সংশ্লেষ করবে না, তেমন কোনো কাজেই আসে না। মেনলি কাজে আসবে আমাদের ইউক্রোমাটিন। ঠিক আছে, যেখানে আমাদের সক্রিয় ডিএনএ থাকবে, যে জায়গাটা পেঁচানো কম, কুণ্ডলিত কম। তাহলে আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে মনে করে ইন্টারফেজ বা প্রোফেজ দশা, ইন্টারফেজ ও প্রোফেজ পর্যায়ে, প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ, ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত, অধিক কুণ্ডলিত হয়, এবং যেটা অধিক কুণ্ডলিত সেখানে কিন্তু কি ধরনের ডিএনএ থাকবে? নিষ্ক্রিয় ডিএনএ থাকবে, এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে। তাহলে ইউক্রোমাটিন কি? ইউক্রোমাটিন হচ্ছে তাহলে কম কুণ্ডলিত। ক্রোমাটিনের যে অংশটা হচ্ছে কম কুণ্ডলিত এবং সক্রিয় ডিএনএ, সক্রিয় ডিএনএ ধারণ করে। এখন দেখা, যে নিষ্ক্রিয় ডিএনএ, যার মধ্যে ডিএনএটা নিষ্ক্রিয়, সে কি এমআরএনএ তৈরি করতে পারবে? পারবে না। সে কিন্তু তাহলে এমআরএনএ সংশ্লেষ করতে পারে না। তাহলে এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করবে না। বাট যে সক্রিয় ডিএনএ ধারণ করে, তার মানে তার মধ্যে হচ্ছে ইউক্রোমাটিন, সে কিন্তু এমআরএনএ সংশ্লেষণ করবে। আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের একটু বুঝাই। হ্যাঁ, মনে করো এটা একটা ডিএনএ, মনে করো এটা একটা ডিএনএ, হ্যাঁ, এবং এই ডিএনএটা কে এখন আমি বলতেছি এই হচ্ছে একটা হিস্টোন প্রোটিন। নর্মালি 8টা হিস্টোন প্রোটিন একসাথে থাকে, হ্যাঁ। তো এবার কি করে, ডিএনএটাকে আমি একটা সিঙ্গেল এভাবে দেখাই। কি করে? ডিএনএটা এভাবে হিস্টোন প্রোটিনের চারপাশে এভাবে পাক খায়। তো আর আরেকটা হিস্টোন প্রোটিন আছে তার পাশে এভাবে পাক খাবে। এভাবে কুণ্ডলিত হতে হতে, এভাবে ডিএনএ এর সাথে এভাবে প্রোটিন মিলে মিলে কুণ্ডলিত হতে হতে আলটিমেটলি যে নিউক্লিয় প্রোটিন তৈরি করে সেটাই কুণ্ডলিত হতে হতে আলটিমেটলি আমাদের, মানে ঘন হইতে থাকবে, কুণ্ডলিত হতে থাকবে। আলটিমেটলি আমাদের তৈরি করে কিন্তু ক্রোমাটিন, এন্ড ওই ক্রোমাটিনতে আলটিমেটলি আমাদের ক্রোমোজোম। এতটুকু হয়তো আমরা সবাই বুঝতে পারছি, আশা করি। তারপরে যে 2 নম্বর জিনিসটা সেটা হচ্ছে ক্রোমাটিড।
ক্রোমাটিড। এখন একটা জিনিস আমি এখন ক্লিয়ার করে দিই, দেখো নর্মাল অবস্থায় নিউক্লিয়াসের ভেতরে এই যে পেঁচানো ভাবে যেটা আছে তাকে আমরা বলি ক্রোমাটিন, তাকে আমরা বলি ক্রোমাটিন। তারপর এটা যখন মেটাফেজ দশায় আসে তখন আমরা তাকে কিন্তু এভাবে ক্রোমোজোম আকারে দেখি, এটাকে আমরা যখন ক্রোমোজোম আকারে দেখি কোষ বিভাজনের সময় এইটা পেঁচানো আকারে আর থাকে না। কিন্তু পরবর্তীতে আমরা একটা পর্যায়ে একটা জিনিস দেখি যে এটার সেন্ট্রোমিয়ারটা বাদে প্রত্যেকটা বাহু দুই ভাগে বিভাজিত হয়, এরকম একটা গঠন ধারণ করে। এই ক্ষেত্রে এইটা আর এটা দুইটা জিনিসের দুটো নাম আছে, এটাটা বলা হয় একটা ক্রোমাটিড, এটাটা বলা হয় আরেকটা ক্রোমাটিড। তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা আরেকটা ক্রোমাটিড। তাহলে জিনিসটা দেখো, জিনিসটা একই, জাস্ট টাইম অনুযায়ী তার মানে আকারটা আকৃতিটা চেঞ্জ হচ্ছে। তাহলে ক্রোমাটিড জিনিসটা কি এখন আমরা বলবো, এই যে এখন আমরা ক্রোমাটিড নিয়ে আলোচনা করতেছি। ক্রোমাটিড যদি বলতে চাই ক্রোমাটিড জিনিসটা কি, সেটা হচ্ছে কি মেটাফেজ পর্যায়ে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম, দেখো আমরা কিন্তু সেন্ট্রোমিয়ারটা ভাগ করি নাই, তাই না? তাহলে ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার বাদে লম্বা লম্বি দুই ভাগে, দুইটি অংশে ভাগ করা যাচ্ছে। তাহলে মেটাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমকে লম্বালম্বি দুটি অংশে বিভক্ত করা যায়। লম্বালম্বি দুটি অংশে বিভক্ত করলে দুটি ক্রোমাটিড তৈরি হয়, দুইটি ক্রোমাটিড তৈরি হয়। ঠিক আছে, তাহলে দুটো ক্রোমাটিড কি হয়েছে, তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে একটা ক্রোমোজোমে তাহলে কয়টা ক্রোমাটিড থাকে, দুইটা ক্রোমাটিড থাকে। তাহলে এই জিনিসটা কি একটা, তাহলে একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড থাকে, দুইটা ক্রোমাটিড থাকে। এতটুকু আমরা বুঝতে পারছি, এতটুকু আমরা খুব ইজিলি বুঝতে পারছি। তো এই ক্রোমাটিড, প্রত্যেকটা ক্রোমাটিড আধুনিক ভাবে বলা হয় যে প্রত্যেকটা ক্রোমাটিড আসলে একটা একক ডিএনএ অণু দ্বারা গঠিত। আধুনিক ধারণা অনুযায়ী বলা হয় যে প্রত্যেকটা ক্রোমাটিড একটা একটা একক ডিএনএ দ্বারা তৈরি। হ্যাঁ, তো এটাকে অনেক সময় ক্রোমো নেমাটাও বলা হয়, এটাকে অনেক সময় কি বলা হয়, ক্রোমো নেমাটা বলা হয়, এটাকে অনেক সময় কি বলা হয়, ক্রোমো নেমাটা। নাম নাম দেন কে, নাম দেন বিজ্ঞানী ভেজ ডবস্কি এটাকে ক্রোমো নেমাটা নাম দেন, ক্রোমো নেমাটা নামকরণ করেন, নট সো ইম্পর্টেন্ট, মনে রাখা। আচ্ছা, আর ক্রোমাটিড গুলো আলাদা হয় কখন বলতো, অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় কিন্তু ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যায়, এটা আমরা একবারে ছোটবেলায় পড়ে আসছি যে অ্যানাফেজ দশায় দুইটা পৃথক হয়ে যাবে, ক্রোমাটিড দুইটা কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। মনে আছে কিনা আমি একটু স্মরণ করাই দিই, দেখো এরকম ছিল আমাদের কোষ বিভাজনটা। তো মেটাফেজ দশা যখন এভাবে এভাবে ছিল, তারপর অ্যানাফেজ দশা কি হচ্ছে, এই মাঝখানের এই জায়গাটা থেকে তারা আলাদা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে তারা দুইজন দুই দিকে চলে যাচ্ছে, দুইটা ক্রোমাটিড দুই দিকে, এই যে এরকম, এরকম চলে যায়। ঠিক আছে, তাহলে দুইটা ক্রোমাটিড তখন কি অপত্য ক্রোমোজোম তৈরি করে, দুটো ক্রোমাটিড তখন কি তৈরি করে, অপত্য ক্রোমোজোম তৈরি করে। এতটুকু আশা করি খুব ইজিলি আমরা বুঝতে পারছি। তো 3 নাম্বার তার গঠনে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। 3 নাম্বার আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু। হ্যাঁ, এখন সেন্ট্রোমিয়ারটা কোনটা, এই দেখো, এই যদি ক্রোমোজোম হয়, এই যে সবুজ অংশটা দিলাম আমি, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এটা কি, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা আসলে একটা অরঞ্জিত অংশ। এটা কি, অরঞ্জিত অঞ্চল। এটা কেমন অঞ্চল, অরঞ্জিত অঞ্চল। তার মানে এর, সে কিন্তু কোনো রং ধারণ করতে পারে না, মানে ক্রোমাটিডের যে অঞ্চল অরঞ্জিত থাকে, যে অঞ্চলটা কোনো ইয়ে ধারণ করতে পারে না, রং ধারণ করতে পারে না, তাকে বলা হয় অ্যাকচুয়ালি সেন্ট্রোমিয়ার, তাকে কি বলা হয় অ্যাকচুয়ালি সেন্ট্রোমিয়ার। এখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের মধ্যে খাঁজ তৈরি হয়।
সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের মধ্যে কি তৈরি হয়? খাঁজ তৈরি হয়। তাহলে এর অবস্থান খাঁজ তৈরি করে, এর অবস্থানের কারণে কি খাঁজ তৈরি হয়, কি তৈরি হয়? খাঁজ তৈরি হয়। ওই ওই খাঁজটাকে বলা হয় মুখ্য কুঞ্চন, ওই খাঁজটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। তার মানে এই দেখো একটা খাঁজ তৈরি হয়েছে, এটা আমরা কি বলবো? মুখ্য কুঞ্চন বলতেছি। এটা আমরা কি বলতেছি? মুখ্য কুঞ্চন বলতেছি, বা মুখ্য খাঁজও বলা যায়। তাই এটাকে কি বলা যায়? মুখ্য খাঁজ বলা যায়। নর্মালি একটা ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ারই থাকে। নর্মালি একটা ক্রোমোজোমে কয়টা থাকে? একটা সেন্ট্রোমিয়ারই থাকে। তবে অস্বাভাবিক ক্ষেত্রে একাধিক দেখা যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা সেন্ট্রোমিয়ার বুঝলাম। তারপর হচ্ছে বাহু, 4 নম্বরে কি? বাহু 4 নম্বরে তার গঠন আমরা দেখবো বাহু। তাহলে সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে দুইটা অংশ থাকে তাকে বলা হয় বাহু। তার মানে এটা একটা বাহু, এটা আর একটা বাহু। তাহলে বাহু আমরা দেখতে পারলাম, চিনতে পারলাম। বাহু দুইটা কি সমান দৈর্ঘ্যের হইতে পারে, সমান দৈর্ঘ্যের নাও হইতে পারে। ঠিক আছে, হইতে পারে একটা এই ছোট আর একটা এই বড়, এরকম হইতে পারে। আবার হইতে পারে যে দুইটা মোটামুটি সমানও হইতে পারে। আমরা বুঝতে পারলাম বাহুটা। তারপরে চলে যাব কাইনেটোকোর। তারপরে যাবো কই? কাইনেটোকোর। এই জিনিসটা একটু বুঝতে লাগবে, কাইনেটোকোর জিনিসটা একটু বোঝা লাগবে। এই যে সেন্ট্রোমিয়ারটা কথা বললাম, এই যে সেন্ট্রোমিয়ারের কথা বললাম, সেন্ট্রোমিয়ারের মধ্যে একটা ছোট গাঠনিক অবকাঠামো থাকে, ছোট গাঠনিক অবকাঠামো থাকে, যেটা আসলে আমাদের মাইক্রোটিউবুলের সাথে যুক্ত হয়। যেটা আসলে কি হয়? আমাদের মাইক্রোটিউবুলের সাথে যুক্ত হয়। কখন যুক্ত হয় খেয়াল করে দেখো। আমরা যখন কোষ বিভাজনটা করি, কোষ বিভাজনটা নিয়ে যখন আমরা পড়াশোনা করছি, তখন আমরা দেখছি যে একটা পর্যায়ে এসে, বিশেষ করে প্রোমেটাফেজ পর্যায়ে এসে, ক্রোমোজোম গুলার সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম গুলার কি সেন্ট্রোমিয়ার এই আমাদের স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়। ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার স্পিন্ডল তন্তুগুলোর সাথে যুক্ত হয়। দেখো কে যুক্ত হচ্ছে? সেন্ট্রোমিয়ার। বাহুগুলো কি যুক্ত হয় না? তাহলে সেন্ট্রোমিয়ারের মধ্যে আসলে একটা অবকাঠামো থাকে। সেন্ট্রোমিয়ারের মধ্যে আসলে কি একটা অবকাঠামো থাকে, ছোট গাঠনিক কাঠামো। সেন্ট্রোমিয়ারের, সেন্ট্রোমিয়ারের ছোট গাঠনিক কাঠামো, যেখানে আসলে আমাদের মাইক্রোটিউবুলের সাথে যুক্ত হয়। যেটা আসলে কি? যেখানে আসলে মাইক্রোটিউবিউল যুক্ত হয়, মাইক্রোটিউবিউল যুক্ত হয়। আরেকটা জিনিস মনে করে দেখো, কোষ কঙ্কালে পড়ছি মাইক্রোটিউবিউল মাকুতন্তু বা স্পিন্ডল তন্তু তৈরি করে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি পড়ছি? চলো একটা রিকেপ দিই। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি সেটা একটা রিকেপ দিই। পড়ছি যে ক্রোমোজোম, ক্রোমোজোমের নর্মালি আমরা ক্রোমোজোম দেখতে পাই মেটাফেজ দশায়। তো কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত সূত্রাকৃতির যে সকল ক্ষুদ্রাঙ্ক বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ ইত্যাদি কাজে ভূমিকা রাখে তাদেরকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম শব্দটা আসছে ক্রোমা প্লাস সোমা থেকে। ক্রোমা অর্থ কালার আর সোমা অর্থ দেহ। তার মানে যারা রং ধারণকারী বা রঞ্জিত দেহ তাদেরকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম নিয়ে আমরা ইতিহাস দেখলাম যে কি বিজ্ঞানী কার্ল নাগেলি প্রথম ক্রোমোজোম মানে উদ্ভিদ কোষে ক্রোমোজোম দেখতে পান। স্ট্রাসবার্গার দেখেন যে কোষ বিভাজনের সময় সুতার মধ্যে কিছু গঠন আছে। ওয়াল্টার ফ্লেমিং তাকে ক্রোমাটিন নাম দেন। ওয়াল্ডায়ার তাকে ক্রোমোজোম নামকরণ করেন। পরবর্তীতে বিজ্ঞানী সাটন এবং বোবেরি ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক বলেন। বিজ্ঞানী থিওফিলাস পেইন্টার মানুষের ক্রোমোজোমের সংখ্যাটা প্রকাশ করেন। তারপর আমরা দেখলাম যে বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন সংখ্যার ক্রোমোজোম বিশিষ্ট প্রাণী দেখা যাচ্ছে বা উদ্ভিদ দেখা যাচ্ছে। ক্রোমোজোমের সাধারণ দৈর্ঘ্য আমরা দেখলাম যে নর্মালি 3.5 থেকে 30 মাইক্রোমিটার হয়। ব্যাস হয় 0.2 থেকে 2 মাইক্রোমিটার। মানুষেরটা যদিও 4 থেকে 6 মাইক্রোমিটার। ক্রোমোজোমের গঠনে প্রথমত আমরা বললাম ক্রোমাটিন, যেটা আসলে মেনলি ক্রোমোজোমের মূল উপাদান হিসেবে কাজ করে, যার মধ্যে ডিএনএ এবং প্রোটিন থাকে। অ্যাকচুয়ালি ডিএনএ প্লাস প্রোটিন এটাকে বলা হয় কি নিউক্লিওসোম। প্রোটিনটা হচ্ছে হিস্টোন প্রোটিন। রঞ্জক ধারণের উপর ভিত্তি করে ক্রোমাটিনকে দুই ভাগে ভাগ করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিনের কুণ্ডলিত অংশ বেশি, তাই সেখানে থেকে নিষ্ক্রিয় ডিএনএ, যে আসলে কোনো পরিমাণ এমআরএনএ সংশ্লেষণ করে না, তার মানে সে নিষ্ক্রিয়। তাহলে ইউক্রোমাটিনটা হচ্ছে আমাদের সক্রিয় অঞ্চল, যেটা হচ্ছে কম কুণ্ডলিত,
এবং যেখানে আমাদের সক্রিয় ডিএনএ আছে, আলটিমেটলি যেটা আমাদের এমআরএনএ সংশ্লেষণ করে। তারপরে বলতেছি ক্রোমাটিড, যে এই যে একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদে এটা লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করে। তো এই দুইটা ক্রোমাটিড অ্যানাফেজ দশায় পৃথক হয়ে যায়। এদেরকে বিজ্ঞানী ভ্যাজডভস্কি ক্রোমোনেমারা নামকরণ করেছিলেন। তারপরে বলতেছি যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারটা হচ্ছে একটা অরঞ্জিত অঞ্চল। এই অঞ্চলটা কারণে যে একটা খাঁজ তৈরি হয় তাকে বলা হয় মুখ্য কাজ বা মুখ্য কুঞ্চন। বাহু জিনিসটা আমরা দেখতে পেলাম যে সেন্ট্রোমিয়ারের পাশে ক্রোমোজোমাল যে অংশ তাকে বলা হয় বাহু। সমান হতে পারে, অসমান হতে পারে, নো ম্যাটার। কাইনেটোকোর, এটা নিয়ে আমরা বলতেছি যেটা হচ্ছে আসলে সেন্ট্রোমিয়ারের ছোট গাঠনিক কাঠামো, এখানে আসলে মাইক্রোটিউবুলটা যুক্ত হয়। তো কাইনেটোকোরের পর এখন আমরা যাব ক্রোমোমিয়ার বলতে একটা জিনিস আছে। এখন আমরা যাব কিসে? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার জিনিসটা কি? ক্রোমোমিয়ার জিনিসটা অ্যাকচুয়ালি মায়োটিক যে বিভাজন আছে, দ্যাট মিনস মিউসিস, মিউসিসের প্রোফেজ যে ধাপটা আছে, মিউসিসের প্রোফেজ ওয়ানে মেনলি, প্রোফেজ দুইটা আছে, ওয়ান টু। তাহলে প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন দশায়, কোথায়? প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন দশায় আমরা ক্রোমোজোমের গায়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখতে পাবো। আমরা কি পাবো? আমরা ক্রোমোজোমের গায়ে, ক্রোমোজোমের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখবো। এই ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা গুলাকেই বলা হয় ক্রোমোমিয়া। এদেরকে বলা হবে ক্রোমোমিয়ার। এদেরকে কি বলা হয়? ক্রোমোমিয়ার বলা হয়। এদেরকে অনেক সময় ইডিওমিয়ারও বলা হয়, ইডিওমিয়ারও বলা হয়। আর অ্যাকচুয়ালি এই দশাটাতে মানে প্রোফেজ ওয়ানের মেপ্যাকাটিন দশাতে এই জিনিসটা আমরা সবচেয়ে ভালো স্পষ্টভাবে দেখতে পাই, সবচেয়ে ভালো স্পষ্টভাবে দেখতে পাই। তাহলে এটাকে বলা হয় কি? ক্রোমোমিয়ার বা ইডিওমিয়ার। আচ্ছা, ভালো। এবার হচ্ছে গৌণকুঞ্চন। এবার যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে গৌণ কুঞ্চন, নাম্বার 7, তার ভৌত গঠনের 7 নম্বর পয়েন্ট। কি? গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন মানে হচ্ছে সেন্ট্রোমিয়ারের কারণে কি হয়েছিল? মুখ্য কুঞ্চন ছিল। এছাড়াও ক্রোমোজোমের মধ্যে একাধিক আমরা কুঞ্চন দেখতে পাই, মানে একাধিক খাঁজ দেখতে পাই। হ্যাঁ, সাপোজ এই একটা ক্রোমোজোমের কারণে আমরা এখানে একটা খাঁজ দেখলাম, তাই না? এই যে এটা একটা খাঁজ। এছাড়া হইতে পারে এই জায়গাতে আরেকটা খাঁজ, এছাড়া এই জায়গাতে আরেকটা খাঁজ আমরা দেখতে পাই। জিনিসটা অনেকটা এরকম হতে পারে যে, আমি যদি বলি এরকম হতে পারে, ঠিক আছে? এরকম জিনিসটা হতে পারে যেখানে আর একটা খাঁজ দেখতে পাই। তাহলে এটা হচ্ছে গৌণ কুঞ্চন। এটাকে আমরা কি বলতেছি? গৌণ কুঞ্চন বলতেছি। তাহলে কি বলতেছি যে সেন্ট্রোমিয়ার ছাড়াও আমরা আরো যে জায়গা, মানে যে জায়গা ইয়া দেখতে পাই, মানে খাস দেখতে পাই, ওইটাকে বলা হয় গৌণকুঞ্চন। এই গৌণকুঞ্চনকে একটা নামে ডাকা হয়, এটাকে নাম বলা হয় NOR, নর। নর মানে হচ্ছে নিউক্লিউলার অর্গানাইজার রিজিয়ন। কি? নিউক্লিউলার অর্গানাইজার রিজিয়ন মানে হচ্ছে নিউক্লিউলাস পুনর্গঠন অঞ্চল। নিউক্লিউলাস পুনর্গঠন অঞ্চল, পুনর্গঠন অঞ্চল। মানুষে 5 জোড়া নর আছে। মানে এই জায়গাটার থেকে কি হয়, নিউক্লিয়াসটা আমরা কি জানি ক্রোমোজোম, মানে যখন আসলে কোষ বিভাজন হয় তখন টেলোফেজ দশায় যে কি আবার নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে না? কোন জায়গা থেকে ঘটবে? এই গৌণকুঞ্চনের জায়গা থেকে নিউক্লিয়াসের পুনরাবৃত্তি ঘটে, পুনরায় আবির্ভাব ঘটে। কারণ আমরা কিন্তু পুরো মেটাফেজ আর মেটাফেজ দশায় সবসময় দেখি যে নিউক্লিয়াস একবারে বিলুপ্ত হয়ে যায়। তা আবার টেলোফেজ দশায় দেখি এটা আসে, কোথা থেকে আসে? এই গৌণকুঞ্চন থেকে আসে জিনিসটা। তাহলে বলতেছি যে মানুষের ক্ষেত্রে 5 জোড়া নর আছে, 5 জোড়া নর আছে। কত কত? এটা হচ্ছে 13, 14, 15, 21, 22, এত নম্বর ক্রোমোজোমে, এত এত নাম্বার ক্রোমোজোম গুলাতেই অ্যাকচুয়ালি শুধুমাত্র নর আছে। সব মানে এই গৌণ
গুঞ্জন আছে মানুষের ক্ষেত্রে। সকল ক্রোমোজোমের মধ্যেই কিন্তু গৌণগুঞ্জন থাকবে না, শুধুমাত্র কারো কারোর মধ্যে এরকম গৌণগুঞ্জন থাকে যেখান থেকে আসলে নিউক্লিয়াসটা পুনর্গঠন হয়। তার মানে কি বলতেছে, গৌণগুঞ্জন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা থেকে নিউক্লিয়াস পুনর্গঠন হয়, এবং এই গৌণগুঞ্জনটা মানুষের 13, 14, 15, 21, 22 এই পাঁচ জোড়া যে ক্রোমোজোম আছে সেখানেই রয়েছে, এটাকে বলা হয় নর। এবার আমরা চলে যাবো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্যাটেলাইট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট মানে কিন্তু আকাশের স্যাটেলাইট। স্যাটেলাইট বলতে কিন্তু আমরা আকাশের স্যাটেলাইট বুঝাচ্ছি না। স্যাটেলাইট বলতে কি বুঝাচ্ছি, যে অনেক সময় ক্রোমোজোমের এক প্রান্তে একটা গোলাকৃতির একটা অংশ দেখা যায়। ওই গোলাকৃতির অংশটা বলা হয় সেট ক্রোমোজোম। অ্যাকচুয়ালি ওই জায়গাটা আসলে নিউক্লিওলাস লাগে, ওই জায়গাটাতে আসলে নিউক্লিয়াসটা যুক্ত থাকে। ওই জায়গাটা অ্যাকচুয়ালি কি হয়, নিউক্লিয়াসটা যুক্ত থাকে। মানে আমরা নিউক্লিয়াস যখন পড়ছিলাম ওখানে বলছিলাম যে ক্রোমোজোমের যে জায়গায় নিউক্লিয়াসটা লেগে থাকে ওই জায়গাটাতে বলা হয় স্যাটেলাইট। তা যে ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়াসটা লেগে থাকবে তাকে বলা হবে স্যাট ক্রোমোজোম। তাকে কি বলা হবে, স্যাট ক্রোমোজোম। আশা করি জিনিসটা নর্মালি বুঝতে পারছি। তাহলে জিনিসটা আমি যদি এবার এঁকে দেখাতে চাই, জিনিসটা যে এরকম। মানে এই যে গোলাকার জিনিসটা লেগে যাচ্ছে এটাকে আমরা বলবো স্যাটেলাইট। এটাকে আমরা কি বলি, স্যাটেলাইট বলি। এটাকে আমরা কি বলি, স্যাটেলাইট বলি। আচ্ছা, তাহলে ফাইন। তাহলে স্যাটেলাইট জিনিসটা আমরা লিটারালি বুঝতে পারছি। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো মানে যে মানে ক্রোমোজোমের প্রান্তের যে অংশটাতে আসলে আমাদের গোলাকৃতির অংশ লেগে থাকে বা গোলাকৃতির অঞ্চল থাকে তাকে বলা হয় স্যাটেলাইট। তাহলে ক্রোমোজোমের প্রান্তের ক্রোমোজোমের প্রান্তের দিকের প্রান্তের দিকের গোলাকৃতির গোলাকৃতির অঞ্চল, আর এটাকে বলা হচ্ছে আমাদের স্যাটেলাইট। আর এরকম স্যাটেলাইট যেখানে পাওয়া যায় তাদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাদেরকে বলা হয় কি, স্যাট ক্রোমোজোম। এখান থেকে আসলে এখানে আসলে কি লেগে থাকে, ওই নিউক্লিয়াস লেগে থাকে। কি লেগে থাকে, নিউক্লিয়াস লেগে থাকে। আমরা তাহলে অন্যভাবে বলতে পারি যে নিউক্লিয়াস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। নিউক্লিয়াস বহনকারী ক্রোমোজোমকেই বলা হয় স্যাট ক্রোমোজোম। নিউক্লিয়াস বহনকারী ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। আচ্ছা, এই যে স্যাট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম, স্যাট শব্দটার অর্থ কি? এই স্যাট শব্দের অর্থ হচ্ছে সাইন এসিডো, সাইন এসিডো থাই মনো নিউক্লেইনিকো, থাই মনো নিউক্লেইনিকো, থাই মনো নিউক্লেইনিকো। অর্থাৎ থাই মনো নিউক্লিক অ্যাসিড ছাড়া যে ডিএনএ, অর্থাৎ কি, থাই মনো নিউক্লিক অ্যাসিড ছাড়া যে ডিএনএ, থাই মনো নিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ, এটারে বলা হয় সাইন এসিডো থাই মনোনিউক্লিওনিকো। এটারই বলা হয় স্যাট। তাহলে এই যে স্যাট ক্রোমোজোমটা বা এই যে স্যাটেলাইট যে জায়গাটা, এটা কিন্তু আসলে আমাদের নিউক্লিয়াস গঠনে ভূমিকা পালন করে বা সাহায্য করে। যেহেতু দেখো এখানে গুণগুঞ্জন আছে, তাহলে জিনিসটা ইজিলি বোঝা যাচ্ছে যে সে আলটিমেটলি নিউক্লিয়াস গঠনে সাহায্য করবে। তারা অ্যাকচুয়ালি নিউক্লিয়াস গঠনে সাহায্য করবে। তাহলে এতটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে টেলোমিয়ার। এরপরে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা কি, 9 নাম্বার, সেটা হচ্ছে টেলোমিয়ার। সেটা কি, টেলোমিয়ার। টেলোমিয়ারের সংজ্ঞাটা কিন্তু আমাদের রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, টেলোমিয়ারটা প্রথম কে দেখেন বা কে আবিষ্কার করেন, এটা হচ্ছে বিজ্ঞানী
এইচ জে মুলার, বিজ্ঞানী এইচ জে মুলার প্রথমে টেলোমিয়ারটা দেখেন বা আবিষ্কার করেন। এটা বলতেছেন যে ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স থাকে, ওইটারে বলা হয় টেলোমিয়ার। তার মানে এই যদি একটা ক্রোমোজোম হয়, সরি, এই যদি একটা ক্রোমোজোম হয়, এর মাথায় কিছু রিপিটেড সিকোয়েন্স থাকে, এর মাথায় কি থাকে, কিছু রিপিটেড সিকোয়েন্স থাকে। ওই রিপিটেড সিকোয়েন্সটাকে বলা হয় টেলোমিয়ার। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স, মানে একই সিকোয়েন্স বারবার বারবার হয়েছে, রিপিটেড সিকোয়েন্স, এটাকে বলা হচ্ছে আসলে আমাদের টেলোমিয়ার। হ্যাঁ, তো এখন এই টেলোমিয়ারটাতে আসলে লাভটা কি, বা টেলোমিয়ার জিনিসটা নিয়ে আমরা কি বুঝবো? এখানে আসলে যেহেতু রিপিটেড সিকোয়েন্স, তাহলে এখানে কি আছে, অনেকগুলা বেস পেয়ার আছে, অনেকগুলো কি আছে, বেস পেয়ার আছে। কোষ বিভাজন যখন হতে থাকে, কোষ বিভাজন যখন হতে থাকে, মানে একটা কোষ কতবার বিভাজন হবে সেটাকে সে নিয়ন্ত্রণ করে, সেটাকে সে কি করে, নিয়ন্ত্রণ করে। কারণ কোডিং অঞ্চল যেটা আছে ওইটা যাতে ধ্বংসপ্রাপ্ত না হয় সেটা রক্ষা করে তার কাজ। তাহলে কি বলছে, কোষ বিভাজন কতবার হবে সেটাতে সে নির্ধারণ করে যে এতবার পর্যন্ত কোষ বিভাজনটা হবে। এছাড়া আমরা বলতেছি যে ডিএনএ এর কোডিং অঞ্চল, কোষ বিভাজনের সময় এই যে কোষ বিভাজন হচ্ছে তখন যাতে কোডিং অঞ্চলটা ধ্বংস না হয়, তাহলে কোডিং অঞ্চলটাকে সে রক্ষা করতেছে, তাই না? রক্ষা করা, এই দুইটা কাজ কিন্তু তার মেইন, এই দুইটা কাজ কিন্তু টেলোমিয়ারের মেইন একটা ফাংশন। এখন যতবার কোষ বিভাজন হবে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকবে, মানে যতবার কোষ বিভাজন হবে টেলোমিয়ারের দৈর্ঘ্য কি থাকবে, কমতে থাকবে। তাহলে কি, এর মাধ্যমে আসলে বোঝা যায় যে জীবটা কতদিন বাঁচবে, কতকাল বাঁচবে, এই জিনিসটার একটা হিসাব করা যায়। হ্যাঁ, তো জন্মের কালে, জন্মকালে টেলোমিয়ারের দৈর্ঘ্য থাকে কত? এটার দৈর্ঘ্য থাকে 8,000 বেস পেয়ার, মানে এটার মধ্যে 8,000টা বেস পেয়ার থাকে। যখন বছর হয় 35 বছর, তখন জিনিসটা নেমে আসে 3,000 বেস পেয়ারে। এবং যখন বয়স হয় 65 বছর, তখন এটা নেমে আসে 1,500 বেস পেয়ারে। তখন এটা 1,500 বেস পেয়ারে নামতে পারে। ঠিক আছে, তো একটা জিনিস দেখো, প্রথমে খুব স্পিডে নাম কমছে, তারপরে তার স্পিড মানে অল্প অল্প করে ভাঙছে। কারণ কি, কোষ বিভাজন জন্মকাল থেকে যখন মানে বাড়ন্ত বয়স থাকে ওই সময় কিন্তু কোষ বিভাজন অনেক বেশি হয়। পরবর্তীতে মানুষ যখন একটা স্টেবল অবস্থায় চলে আসে তখন কিন্তু তার কোষ বিভাজন আর এত পরিমাণ হয় না, একটু কমে আসে না, জিনিসটি এটাই। ঠিক আছে, তো এই জিনিসটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং টেলোমিয়ারটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, টেলোমিয়ার এখানে বেস পেয়ারের রিপিটেড সিকোয়েন্স, কোষ বিভাজনের সাথে সাথে জিনিসটা কমতে থাকে। এর কাজ হচ্ছে কতবার কোষ বিভাজন হবে সেটা নির্ধারণ করে, কোষ বিভাজনের সময় যাতে ডিএনএ কোডিং অঞ্চলটা ধ্বংসপ্রাপ্ত না হয় সে তার কাজ করে। তাহলে এতটুকু বুঝতে পারছি, মেইন গঠন শেষ, মানে ক্রোমোজোমের মেইন যে গঠনটা সেটা শেষ। এখন ছোট ছোট দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ম্যাট্রিক্স। এর একটা ধারণা মাত্র, এটা এখনো মানে একটা ধারণা আছে, এটা এখনো প্রমাণিত না। এটা প্রমাণিত না যে তার ধারণা করা হয় যে ক্রোমোজোমের ভিতরে একটা ম্যাট্রিক্স আছে। ধারণা করা হয় কি ক্রোমোজোমের ভিতরে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে প্রোটিন আর আরএনএ দ্বারা তৈরি, প্রোটিন আর আরএনএ দ্বারা তৈরি, এটা একটা ধারণা করা হয়। দুই নম্বর যে জিনিসটা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় পেলিকল। এটাও কিন্তু প্রমাণিত হয় নাই, এটাও কিন্তু অপ্রমাণিত, কিন্তু এটা অপ্রমাণিত। এর পেলিকল কি, বা পেলিকল বলতে কি বোঝায়, সেটা হচ্ছে আহ ক্রোমোজোমের বাইরের একটা পাতলা আবরণী কল্পনা করা হয়। তাহলে এটা কি আমরা বলতে পারি ক্রোমোজোমের আবরণী? হ্যাঁ, ক্রোমোজোমের বাইরে যে পাতলা আবরণী কল্পনা করা হয় তাকে বলা হয় কি, পেলিকল। তাকে কি বলা হয়, পেলিকল। ঠিক আছে, তো পেলিকলের কথা বিভিন্ন বিজ্ঞানী বলছেন যে হ্যাঁ পেলিকল আছে, আবার অনেক বিজ্ঞানী বলছেন যে না, পেলিকল বলতে কোনো কিছু আসলে নাই। অনেকে বলেন যে পেলিকল আছে, আবার অনেকে বলেন যে না, পেলিকল বলতে কোনো কিছু আসলে পৃথিবীতে নাই। তাহলে এটা হচ্ছে ক্রোমোজোমের বেসিক গঠন। ঠিক আছে, এটা কি ক্রোমোজোমের
বেসিক গঠন।